হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অংশীদারি কারবার নিয়েই আমি পরপর দুটো ক্লাস দিয়েছি, আজকে থার্ড ডে। আজকে আমি অংশীদারি কারবারের কিছু প্রবলেমস যেগুলো ওয়েস্ট বেঙ্গল স্ট্যান্ডার্ড 10-এ আছে সেইগুলো নিয়ে আরও আলোচনা করব। তাই তোমরা দেরি না করে পেন পেপার নিয়ে বসে পড়ো। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই মর্মে 3 বন্ধু সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পরে হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 30,400 টাকা আয় হয়। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী? তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে তো হচ্ছে 30,400 টাকা যেটা আমাদের আয় হয়েছে সেটাকে আমরা মূলধনের অনুপাতে ভেঙে নেব। তাহলে আয় সমান 30,400 টাকা। আয় সমান 30,400 টাকা। আর মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত সমান 6,000 = 8,000 = 5,000। যদি শূন্যগুলো আমরা কেটে নিই তাহলে অনুপাতটা হচ্ছে 6:8:5। এবারে আমরা তো সমানুপাতিকের নিয়মে জানি যে মূলধনের অনুপাতটাকে আমি মোট ভাগ, অর্থাৎ এই মূলধনের যে নাম্বারগুলো অনুপাতের নাম্বারগুলোকে যোগ করে মোট ভাগটা বের করব। তাহলে সেখান থেকে আমরা বের করে নিতে পারবো কে কত অংশ পাচ্ছে। তাহলে প্রথম জন পাবে, মোট ভাগটা আগে লিখে নিই। মোট ভাগ সমান 6 + 8 + 5 অর্থাৎ 19। তাহলে প্রথম জন পাবে 6-এর 19 গণিত 30,400 টাকা, অর্থাৎ 9600 টাকা। এটা প্রথম জন পাচ্ছে। দ্বিতীয় জন পাবে 8-এর 19 গণিত 30,400। 19কে 30 কাটলাম, 19-কে 19, 11 এসছে 114, 19-6 114 00, অর্থাৎ 12,800 টাকা। আর তৃতীয় জন পাবে 5-এর 19 গণিত 30,400, 1600, 1605 8,000 টাকা। এই যে টাকাগুলো ওরা পাচ্ছে, এই টাকাগুলো থেকে ওরা নিজের নিজের যে মূলধনটা ব্যাংক থেকে ধার নিয়েছে সেটাকে ওরা শোধ করবে। তাহলে প্রথম জনের কাছে শোধ করার পরে কত টাকা থাকবে? কার হাতে কত টাকা থাকবে? প্রথম জনের কাছে থাকবে 9600 বিযুক্ত 6,000 অর্থাৎ 3600 টাকা। দ্বিতীয় জনের কাছে থাকবে 12,800 বিযুক্ত 8,000 অর্থাৎ 4,800 টাকা। আর তৃতীয় জনের কাছে থাকবে 8,000 বিযুক্ত 5,000 অর্থাৎ 3,000 টাকা। এই টাকাগুলো ওদের কাছে জমা থাকবে। এই টাকা আমাদেরকে প্রশ্নতে কি দিয়েছে? প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে যেটা আমরা বের করেছি, এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কত। তাহলে অতএব অনুপাত কত হবে? 3600 = 4800 = 3,000। অর্থাৎ 6:8:5, অর্থাৎ যে মূলধনের অনুপাতটা ও ছিল সেটাই ওদের ফিরে আছে। তাহলে প্রত্যেকের কাছে থাকছে কত? 6:8:5। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রথমে আমরা কি করলাম, যে আয়টা হয়েছে সেই আয়টাকে লিখলাম, মূলধনের অনুপাতটাকে বের করে নিলাম,
সেখান থেকে মোট ভাগ বের করে আমরা আয়ের থেকে কে কত পাচ্ছে বের করছি। সেটা বের করার পরে প্রত্যেকে যে টাকাটা ধার নিয়েছে সেই টাকাটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে যেটা পড়ে রইল তাদের অনুপাত বের করলাম। এরপরে নেক্সট কোয়েশ্চেনটা করব। দেওয়া আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে দেখো এখানে দু রকম কন্ডিশন, এখানে দু রকমের কন্ডিশন এক্সিস্ট করছে। এই একটা কন্ডিশন এই অনুপাতে ভাগ হবে, আরেকটা কন্ডিশন বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। এই দুটো কন্ডিশনকে নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা হয় তবে কে কত টাকা পাবেন। তাহলে কোনো এক মাসে 29,260 টাকা ওদের আয় হয়েছে, এখানে আয়টাই লিখি, 29,260 টাকা আয় হয়েছে। তাহলে কে কত টাকা তা পাবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, আয়ের পরিমাণটাকে আগে লিখতে হবে। আয়টা দেওয়া আছে কত না 29,260 টাকা। এবার খুব ভালো করে বুঝতে হবে যে এই টাকাটা দুটো ভাগ হচ্ছে, একটা 2/5 অংশ আর একটা পড়ে থাকবে বাকি অংশ। 2/5 থেকে এক অংশ থেকে 2/5 বাদ দিলে হয় 3/5 অংশ। তাহলে একটা 2/5 অংশের জন্য কি হচ্ছে আমরা বের করব, আরেকটা কি হচ্ছে মূলধনের অনুপাতে কি হচ্ছে সেটা বের করব। তাহলে আয়ের 2/5 অংশ সমান কত, আগে সেটা বের করে নিই। 29,260 গুণিত 2/5, 5 5 25, 42, 5 8 40, 26, 5 5 25, 5 2 10, 11,704 টাকা। আর বাকি টাকাটা কি হবে তুমি 3/5 হিসেবেও বের করে নিতে পারো বা টোটালটা থেকে এই টাকাটা মাইনাস করলেও বেরিয়ে যাবে। তাহলে বাকি টাকা 29,260 টাকা মাইনাস 11,704 টাকা, 17,556 টাকা। তাহলে আমরা 29,260 টাকা দুটো ভাগ পেলাম। এই ভাগটা হচ্ছে যেটা ওরা কাজের অনুপাতে ভাগ হবে আর এই ভাগটা হচ্ছে যেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে আমি প্রথমের অংশটা আগে করছি। কাজের অনুপাতটা কত না 3:2:2, কাজের অনুপাত সমান 3:2:2। তাহলে মোট ভাগ কত হচ্ছে 3 আর 2 5 আর 2 7। তাহলে প্রথমজন কত পাবে, প্রথমজন পাবে 3/7 গুণিত 11,704, 5,016 টাকা। দ্বিতীয়জন পাবে 2 2 4, 2 7 14, 2 6 12 আর 1 13, 3 1 3344 টাকা। তৃতীয়জনও সেম পাবে কারণ ওর অনুপাতটাও 2এই আছে। 2/7 গুণিত 11,704, 7 দিয়ে কেটে দিলাম 1672, 3344 টাকা। তাহলে এই টাকাটা প্রত্যেকে পেলো কাজের অনুপাতে। এবারে আমরা এই যে মূলধনের অনুপাতে যে টাকাটা লিখে রেখেছি এটাকে আমরা মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে মূলধনের অনুপাতটা কত বের করে নাও। প্রথমজন কত দিয়েছিল 1,20,000, দ্বিতীয়জন দিয়েছে 1,50,000, তৃতীয়জন দিয়েছে 1,10,000। শূন্যগুলো ক্যান্সেল করলাম প্রথমেই, আরেকটা শূন্য আরেকটা শূন্য আরেকটা শূন্য কেটে দিলাম। তাহলে পড়ে রইল 12:15:11। এই যে এই ধরনের ফিগারগুলো আসছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়, কারণ ফিগারগুলোকে সেইভাবেই দেওয়া হয়েছে যাতে সহজেই কাটাকাটি করা যায়। তোমাদেরকে শুধু খেয়াল করতে হবে কাটাকাটি করার সময় যেন ক্যালকুলেশনটা ভুল না হয়ে যায়। পারলে তোমরা রাফে কাটাকাটি করে নিয়ে এখানে করবে, সেটাও চলবে, কিন্তু ভুলটা যাতে না হয় সেটা সবসময় চেষ্টা করবে। তাহলে মোট ভাগ কত হচ্ছে 12 + 15 + 11,
38, তাহলে প্রথম জন পাবে 12/38 গণিত 17,556, 19 2 38, 19 8 172, সরি 19 8 162, 19 9 171, তাহলে আমরা 19 9 ইউজ করব। 171, 45, 19 2 38, 19 4 76, 2 6 12, 6 4 24, 4 2, 6 2 12, 2 1, 6 9 54 আর 1 55, 5,524 টাকা প্রথম জন পেল। তাহলে দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন কত পাবে? 15/38 গণিত 17,556, একইভাবে কাটবো 19 2, এটা হচ্ছে 924, একটা কাটাকাটি হলে সবগুলোই হয়ে যাবে। 2 4 2 4 8 আর 9, 2 6 12, 2 2 4, 15 2 30 0 3, 15 6 90 আর 3 93, 3 9, 15 4 60 আর 9, 6,930 টাকা দ্বিতীয় জন পেয়ে গেল। এবারে আমাকে বের করতে হবে তৃতীয় জন পাবে। তৃতীয় জন কত টাকা পাবে? না 11/38 গণিত 17,556, 38 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি, আমরা পেয়েই গেছি 462। তাহলে 11 2 22, 11 6 66 আর 2 68, 8 6, 11 4 44 আর 6 50, 5,082 টাকা। দেখো প্রত্যেকের টাকাগুলো আমরা পেয়েছি। প্রথম জন কাজের অনুপাতে 5,016 আর মূলধনের অনুপাতে পেয়েছে 5,524, দ্বিতীয় জন কাজের অনুপাতে 3344, এখানে মূলধনের অনুপাতে 6,930, তৃতীয় জন পেয়েছে 3,344, মূলধনের অনুপাতে 5,082 টাকা। তাহলে এবারে এইগুলো যোগ করে নিচ্ছি প্রত্যেকে কে কত পাবে। তাহলে অতএব প্রথম জন পাবে, প্রত্যেকের মোট টাকাটা যেটা প্রাপ্য সেটা আমরা বের করব। কত না 5,016 যুক্ত 5,524, 10,540 টাকা। দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জন পাবে কত না 3,344 যুক্ত 6,930, 10,274 টাকা। আর তৃতীয় জন কত পাবে? 3,344 প্লাস 5,082, 8,426 টাকা। তাহলে আমরা কি করলাম? প্রথমে মোট আয়টার 2/5 অংশ কত সেটা বের করে তাদেরকে কাজের অনুপাতে ফেলে দিলাম, আর বাকি টাকাটাকে মূলধনের অনুপাতে ফেলে দিলাম। মূলধনের অনুপাতে যে টাকাগুলো প্রত্যেকে পেয়েছে আর কাজের অনুপাতে যেগুলো পেয়েছে নিজের নিজের টাকা যোগ করলাম, তারপরে এই উত্তরটা এসছে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। এখানে প্রথম জন পাবে যেটা লিখেছিলাম ওইটা গুণফলটা হবে 5,544 টাকা। তাহলে 5,544 আর 5,016 যোগ করে হচ্ছে 10,560 টাকা। এখানে 6 4 24 4 2, 6 2 12 আর 2 14 4 1, 6 9 54 আর 1 55, 5,544 হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো খুব বড় হয়, তাই বারবার বলছি ক্যালকুলেশনগুলো যখন করবে একটু ঠান্ডা মাথায় করবে, আর অঙ্কটা হয়ে যাবার পরে আরেকবার মিলিয়ে নেবে, তাহলে যদি ভুল থাকে সেটা ধরা পড়ে যাবে। এবারে পরের কোয়েশ্চেনে যাব। দেওয়া আছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? এটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যে প্রদীপবাবু যে টাকাটা 24,000 দিয়েছেন সেই টাকাটা বছরের শেষ মানে 12 মাস খাটছে, 12 মাস ধরে টাকাটা বিজনেসে ব্যবহার হয়েছে এবং তিনি 5 মাস পরে আরও টাকা ইনভেস্ট করছেন। তার মানে সেই 5 মাস পরে ওই যে টাকাটা এক্সট্রা দিলেন 4,000টা, তার মানে 12 মাসের থেকে 5 মাস বাদ গেল, 7 মাস 4,000 টাকাটাও বিজনেসে রান করলো। তাহলে ওনার নিশ্চয়ই লভ্যাংশের পরিমাণটা বেশি হবে। আর আমিনা বিবি যিনি 30,000 টাকা প্রথম থেকেই দিয়েছেন, যদিও 24,000 টাকা
প্রদীপবাবু দিয়েছেন যেটা আমিনা বিবি তার থেকে বেশি টাকা দিয়েছেন, কিন্তু উনি ওই টাকাটা নিয়েই পুরো ব্যবসাটা শেষ পর্যন্ত করে গেছেন, উনি মাঝে কোনো টাকা দেননি। প্রদীপবাবু প্রথমে কম টাকা দিয়েছিলেন বলে মাঝে আরও কিছু টাকা দিয়ে কিছুটা লভ্যাংশ যাতে পান, বেশি পান, সেই জন্য চেষ্টা করেছেন, কিন্তু আমিনা বিবির টাকাটাই বেশি টাকা। তো যাই হোক, ওনাদের টাকা যাই হোক না কেন, আমাদের যেটা ফর্মুলা তাতে হচ্ছে যে কার টাকাটা 12 মাস কত খাটছে সেটা আমাদেরকে বের করে নিতে হবে। সেক্ষেত্রে নিয়ম কি? সেক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে মূলধনের টাকাটার সঙ্গে কত মাস খাটছে সেই মাসটা গুণ করব, দিয়ে টাকার পরিমাণটা বার করব। যেমন প্রদীপবাবুর টাকা 12 মাসে খাটে, আমি ডাইরেক্ট 12 মাসেই লিখব। প্রদীপবাবুর টাকা 12 মাসে খাটে। প্রদীপবাবুর টাকা 12 মাসে খাটে। কত খাটে না 24,000 গণিত 12, এই টাকাটা সারা বছর তিনি ব্যবহার করেছেন, প্লাস 4,000 গণিত 7, কারণ 5 মাস পরে তিনি আরও 4,000 টাকা দিয়েছেন। তাহলে কত হচ্ছে 2,88,000 প্লাস 28,000, 3,16,000 টাকা। এটা হচ্ছে প্রদীপবাবুর টাকা। আর আমিনা বিবির টাকা 12 মাসে কত খাটে সেটাও আমাকে বের করতে হবে। একই ফর্মুলা, উনি যে টাকাটা ইনভেস্ট করেছেন তাকে 12 মাস দিয়ে গুণ করব। আমিনা বিবির টাকা 12 মাসে খাটে কত না 30,000 গণিত 12, তার মানে 3,60,000 টাকা। ঠিক আছে, এবারে এই যে টাকাগুলো পেলাম, 12 মাস করে ওদের টাকাগুলো খাটলো, এই টাকাগুলোর আমি অনুপাত বের করব, সেই অনুপাতেই আমি লভ্যাংশটাকে পাবো। তাহলে অনুপাত কি হবে? 3,16,000 ইস্টু 3,60,000। /90। এই টাকাটা আনুপাতিক ভাগ হার বের করে নেব। এবার কে কত অংশ পাচ্ছে তার সঙ্গে আমরা লাভটাকে গুণ করলেই পেয়ে যাব পরিমাণটা। তাহলে প্রদীপবাবু পাবেন কত? পাবেন প্রদীপবাবু 79/79 প্লাস 90, তার মানে কত হচ্ছে 169 গণিত 27,716। এইখানে বলে রাখি, এই যে এই ধরনের ফিগারগুলো, এগুলো দেখে ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই, কারণ অঙ্ক যখন দিয়েছে তখন অবশ্যই তার ক্যালকুলেশন হবে, নইলে এমন কোনো অঙ্ক দেওয়া হবে না যেটাই ক্যালকুলেশন সম্ভব নয়। তাই 169টাকে দেখেই খেয়াল করতে হবে এটা 13র গুণিতক, তার মানে নিশ্চয়ই এ তো প্রাইম নাম্বার, এটা তো 13 দিয়ে ভাগ করা যাবে না, কিন্তু এ নিশ্চয়ই 13 দিয়ে ভাগ করা যাবে। দেখিয়ে দিচ্ছি, 13 13ই 169, এটাকেও 13 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, 1 17, 13 1 13, 41, 13 3 39, 26, 13 দুগুণে 26, দেখো ইজিলি 13 দিয়ে হয়ে গেল। আবার 13 দিয়ে কাটি, 13 1 13, 13 আর 9, 13 আর 8 21, আর 83, 13 6 78, 5 52, 13 4 52, দেখো 13র গুণিতক সুন্দর মাল্টিপ্লাই হয়ে গেল। এবার 164কে 79 দিয়ে গুণ করে নিলেই আমার টাকার পরিমাণটা চলে আসবে। দেখে নিচ্ছি, $1476, 7 4 28, 12,956 টাকা। এটা আমার চলে এলো প্রদীপবাবু যে টাকাটা পেয়েছেন। এরপরে আমাদেরকে বের করতে হবে আমিনা বিবি কত পাবেন। আমিনা বিবি পাবেন এটা তো ইজিলি মাল্টিপ্লাই হয়ে যাবে, 9 9 4 36, 6 3 9 6 54, 3 57, 7 5, 9 9 5 14, 14,760 টাকা। তাহলে প্রদীপবাবু পাবেন 12,956 টাকা, আর আমিনা বিবি পাবেন 14,760 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 10 আমরা যাব।
নিয়ামত চাচা ও করবী দিদি 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। তাহলে কি বললাম, যে নিয়ামত চাচা ও করবী দিদি 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষ যদি 19,000 টাকায় লাভ হয়, তাহলে কে কত টাকা লাভ পাবেন? তাহলে আমাকে কি করতে হবে, ওরা যে মূলধনটা দিয়ে ব্যবসাটা শুরু করলো, তাহলে সেই টাকাটা, সেই যে টাকাটা যে পুরো 12 মাস খেটেছে, 12 মাসে কত খাটছে আমাদেরকে বের করতে হবে। আরেকটা হচ্ছে 6 মাস পরে নিয়ামত চাচা যেমন টাকা দিচ্ছেন, করবী দিদি কিন্তু আবার 10,000 টাকা তুলেও নিচ্ছেন। তাহলে করবী দিদির টাকাটা 10,000 টাকাটা তুলে নিচ্ছেন, তাহলে ওই যে তিনি যে 50,000 টাকা ইনভেস্ট করেছিলেন, 6 মাস পরে 50,000টা 40,000 হয়ে যাচ্ছে। সেটাকেও আমাকে ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 12 মাসে কার টাকা কত খেটেছে, এটাই হচ্ছে আমার মূল কাজ। তাহলে প্রথমে আমি কি করব, নিয়ামত চাচার টাকা 12 মাসে খাটে, কত খাটে আগে বের করে নিই। নিয়ামত চাচার টাকা 12 মাসে খাটে, কত খাটে না 30,000 গণিত 12, আবার 6 মাস পরে তিনি আরও 40,000 দিয়েছেন, তাহলে 40,000 গণিত 6, তাহলে কত হচ্ছে 12 3 3,60,000 টাকা প্লাস 4 6 24 2,40,000 টাকা। তাহলে 0 0 0 0 24 আর 6 30 আর 30 60, মানে 6 লক্ষ টাকা। তাহলে 6 লক্ষ টাকা ওনার টাকা হলো। এরপরে নিয়ামত চাচার পরে কে আছে, করবী দিদি। তাহলে করবী দিদির টাকা 12 মাসে খাটে, কত খাটে সেটাও আমাকে বের করতে হবে। উনি প্রথমে টাকা দিয়েছিলেন 50,000, যে টাকাটা 6 মাস খেটেছে, তারপরে তিনি 10,000 তুলে নিলেন, তাহলে 50,000-এর থেকে 10,000 বিয়োগ হলো, সেই টাকাটাও 6 মাস খাটলো। তাহলে 50 গণিত 6 মানে 3 লক্ষ টাকা প্লাস 40 গণিত 6 মানে 2,40,000 টাকা, তার মানে কত হচ্ছে 5,40,000 টাকা। ঠিক আছে, এবারে এদের অনুপাত করব, ওই টাকাটা যেটা ওদের খেটেছে সেই টাকার অনুপাত কত হবে, 6 লক্ষ ইস্টু 5,40,000, 10:9। তাহলে মোট ভাগ কত, 19। তাহলে নিয়ামত চাচা কত পেল, 10/19 গণিত 19,000 টাকা। খুব সুন্দর একটা ক্যালকুলেশন, কোনো সমস্যা নেই, মানে 10,000 টাকা লভ্যাংশ থেকে 10,000 পেল। আর করবী দিদি, না সরি করবী, বারবার এই প্রবলেমটা আমার হয়, করবী আর করবী দিদি কত পেয়েছেন, 9/19 গণিত 19,000, মানে 9,000 টাকা। বাস, এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, যে টাকাটা কে কতটা দিয়েছে এবং কার কত মাস খাটলো, এই ক্যালকুলেশনটা জাস্ট করে নিলেই আমরা অনুপাত বের করে নিলাম, মোট ভাগ বের করলাম, এবারে আমাদের লভ্যাংশ থেকে মাল্টিপ্লাই করে বের করে নিলাম যে কে কত টাকা লাভ করেছেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 কমপ্লিট।
কোশ্চেন নাম্বার 11, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিলেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত পাবেন? তাহলে অঙ্কটা যেখানে কাহানি মে টুইস্ট, আমরা বলি না কাহানি মে টুইস্ট, তো এখানেও কাহানি মে টুইস্ট হচ্ছে এই যে পিটার 4 মাস পরে ঢুকে গেল 81,000 টাকা নিয়ে, আর শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিল। এই জায়গাটাতেই প্রবলেমটা। তাহলে আমাদেরকে এই জায়গাটাকে ধরেই অঙ্কটাকে সলভ করতে হবে। কিভাবে করব? প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের যে টাকা, সেই টাকার মূলধনের অনুপাতটা আমরা আগে বের করে নেব। তাহলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, অনেক স্টুডেন্ট আছে তারা করে কি, প্রবলেমগুলো করতে গিয়ে শুধুমাত্র ফিগারগুলোকে লিখে অনুপাত বের করে অঙ্ক করে দেয়। আমি সবসময় বলবো, যেহেতু ওয়ার্ড প্রবলেম, চেষ্টা করবে কিছুটা হলেও সেন্টেন্স লেখার। যত সুন্দরভাবে তুমি প্রেজেন্টেশন করবে তত বেটার তুমি নাম্বার পাবে এবং টিচারও তত সুন্দর তোমাকে নাম্বারটা দেবে। আমি নাম্বার কম পেয়েছি, আমার নাম্বার হাফ কেটেছে, আমার নাম্বার 1 কেটেছে, এই যে কথাগুলো, এইগুলো আসে একটাই কারণ, তোমরা অঙ্কগুলোকে শুধুমাত্র ক্যালকুলেটিভ যেভাবে কম্পিটিটিভ এক্সামে করা হয় সেভাবে করে দিচ্ছ। এভাবে অঙ্ক না করে প্রত্যেকটা অঙ্ককে সুন্দরভাবে প্রেজেন্ট করে করো। এটা তোমার পক্ষেও ভালো, তুমি যত সুন্দরভাবে অঙ্কটাকে লিখে করবে তোমার মাথায় ততদিন অঙ্কটা স্টে করবে। নইলে তুমি যদি শর্টকাট অ্যাপ্লাই করতে যাও, আজকে করবে কালকেই ভুলে যাবে। যাই হোক, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত তাহলে কত না 2,40,000 = 3 লক্ষ। তার মানে হচ্ছে 4:5। এবারে 4 মাস পরে বন্ধু পিটার এসে ঢুকলো। তাহলে বন্ধু পিটারের টাকাটা কি 4 মাস পরে কতদিন খাটছে? নিশ্চয়ই 8 মাস খাটছে, কারণ বছরের শেষেই তো টাকার ভাগ হবে। তাহলে শ্রীকান্তর টাকাটা আগে বের করার আগে আমি ওরা যে পিটারের টাকাটা তুলে নিয়েছে, কে কতটা তুললো সেটা বের করি। তাহলে শ্রীকান্ত পাবে, পিটারের টাকা থেকে কত পাবে না 4/9 গুণিত 81,000, মানে 36,000 টাকা। এটা শ্রীকান্ত পাবে। সৈফুদ্দিন কত পাবে? 5/9 গুণিত 81,000, মানে 45,000 টাকা। এটা সৈফুদ্দিন পেয়ে গেছে। তাহলে ওদের ছিল 2,40,000 টাকা, যে টাকাটা 12 মাস খাটার কথা, সেই টাকাটার থেকে টাকাটা কিছুটা কমে যাবে। কেন না তারা 36,000 তুলে নিচ্ছে পিটারের টাকার থেকে। তাহলে শ্রীকান্তর টাকা 12 মাসে কত খাটবে? সেটা আগে বের করে নিই। 2,40,000 টাকা, এটা 4 মাস খাটলো। মাঝে ওরা 36,000 তুলে নিল, অর্থাৎ 2,40,000 মাইনাস 36,000 গুণিত 8। ফিগার দেখে ভয় পাবে না, এই অঙ্কগুলো এই ধরনেরই ফিগার থাকে। সবসময় চেষ্টা করতে হবে যাতে মাল্টিপ্লিকেশনটা ঠিকঠাক হয়। এগুলো ঠিকঠাক হয়ে গেলেই অঙ্ক ক্লিয়ার। 24×4 = 96, 9,60,000 প্লাস 2,40,000 থেকে 36,000 বাদ গেলে হবে 2,04,000 গুণিত 8। তাহলে 960163200 আর 9600000 কত হচ্ছে 00029151112 25,92,000 টাকা। এখানে খুব লেখাটা একটু প্লাসটাকে সরিয়ে দিলাম। 1,63,000
এই সরি 16,32,000, যাই হোক 25,92,000 টাকা শ্রীকান্ত। এবারে সৈফুদ্দিনের টাকা 12 মাসে খাটে, তাহলে সৈফুদ্দিন যে টাকাটা ইনভেস্ট করেছে প্রথমে 3 লক্ষ, সেটা তো পুরো 4 মাস খাটলো। এবার ওখান থেকে মাইনাস হয়ে যাবে, যেহেতু পিটারের থেকে ওরা তুলে নিয়েছে টাকাটা। এটা 1 2 3 4 চারটে শূন্য আছে, 3 2 4, তার মানে 32,40,000 টাকা। আর পিটারের টাকাটা 12 মাস, তো পিটার তো 8 মাস 4 মাস পরে গেছে, তাহলে 8 মাসে খেটেছে, তাহলে পিটারের টাকা 8 মাসে খাটে সমান 81,000 গুণিত 8, $6,48,000 টাকা। এই টাকাটার এবারে মূলধনের অনুপাত হবে, এই যে বলেছে তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নিলেন, বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত পাবে। মূলধনের অনুপাতে ওদের পিটারের টাকাটা তুলে নিচ্ছে, এবারে লভ্যাংশ যেটা নিয়ম লাভের ক্ষেত্রে, লাভ হলে কি হয় মূলধনের অনুপাতে টাকাটা ভাগ হয়, তাহলে এদেরও ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত সমান 25,92,000 ইস্টু 32,40,000 ইস্টু 6,48,000। তাহলে প্রথমেই আমরা 3টে করে জিরো যেটা আছে সেগুলোকে ক্যান্সেল করছি। এবার একটু আমাকে মুছে নিতে হবে, কেননা এখানে জায়গাটা আর কুলাচ্ছে না, এই জায়গাটাতে আমরা অঙ্কটা কমপ্লিট করে নিচ্ছি। অনুপাতটা কত হচ্ছে 2592 ইস্টু 3240 ইস্টু 648। আরও ছোট করে নিচ্ছি, দেখো লাস্টে 92 আছে, 40 আছে, 48 আছে। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে একক আর দশকের মিলে সংখ্যাটা যদি 4 দিয়ে বিভাজ্য হয় পুরো সংখ্যাটাই 4 দিয়ে হবে। তাহলে 4 দিয়ে করছি, 4 6 24, 19, 4 4 16, 4 8 32, 810, 162। আচ্ছা, আবার করা যাবে 4 দিয়ে, 4 দিয়ে করবো না, এবারে আমরা 2 দিয়ে করে দিই। 4 দিয়ে হয়নি, তাই 2 দিয়ে করলাম। এরপরে দেখো এগুলো 9 দিয়ে যাবে, 4 আর 5 9, 3 আর 2 5 আর 4 9, 8 আর 1 9। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাগুলো যোগ করলে যদি 9 এর গুণিতক হয় তাহলে 9 দ্বারা হয়। তাহলে 9 3 27, 9 6 54, 9 4 36, 45, 9 9 81। আবার 9 দিয়ে করো, 9 4 36, 9 5 45, 9 1 9, মানে 4:5:1। দেখো কত সুন্দর সরলীকরণ হয়ে গেল, একদম সিম্পল একটা ফিগার এসছে, যে ফিগারটা ধরে আমি বাকিটা বের করে নিতে পারবো। তাহলে অতএব শ্রীকান্ত পাবে, শ্রীকান্ত কত টাকা পাবে? শ্রীকান্ত পাবে 4/10, 4 5 9 আর 1 10, গণিত কত লাভ হয়েছে? 39,150। 0 0 কেটে গেল, 15,660 টাকা। সৈফুদ্দিন পাবে 5/10, 19,575 টাকা। আর পিটার পাবে, পিটার যেহেতু পিটারের মূলধন কম, পিটারের টাকাও কম, পিটার পাবে
1 10 গণিত 39,150 টাকা, মানে 3,915 টাকা। দ্যাটস অল। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কিভাবে করলাম। প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত বের করলাম। এবারে আনুপাতিক ভাগ হারের নিয়ম অনুযায়ী আমরা পিটারের টাকাটাকে তুলে নিলাম। তারপরে প্রত্যেকের টাকা 1 বছরে কার কত খাটলো বের করলাম, তাদের অনুপাত বের করলাম, সেই আনুপাতিক ভাগ হারে লভ্যাংশ থেকে কে কত পাচ্ছে বের করে নিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে পরের কোয়েশ্চেনে যাব। কেমন লাগছে ক্লাস তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আর অঙ্কগুলো কেমন বুঝতে পারছো সেগুলো অবশ্যই কমেন্ট করবে। আমাদের আর সম্ভবত 4টে ম্যাথস বাকি রইলো অংশীদারি কারবার থেকে, তাহলে অংশীদারি কারবারের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর নেক্সট আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ক্লাস 10-এর আলোচনা করব। তো তোমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। পরীক্ষার সময় বা এমনি প্র্যাকটিস করার সময় এই চ্যানেলটা দেখলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পরপর কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। তোমাদের আশা করছি সুবিধে হবে, তাহলে আমার পরিশ্রমও সফল হয়। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নেক্সট কোন চ্যাপ্টারটা করব সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর আমাদের ক্লাসরুম শুধুমাত্র ইউটিউবে না, ক্লাসরুম পেজ ফেসবুকেও আছে। তোমরা সেখান থেকেও ক্লাসের যেগুলো করানো হচ্ছে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। যেখান থেকে খুশি তোমরা দেখে নিও। তাহলে সবাই ভালো থেকো। টাটা।